আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক যে ইংরেজি গ্রামারের ক্লাসগুলো শুরু করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্বে প্রায় 10টি ক্লাস আলোচনা করেছি। আজকের ক্লাসটি হবে আমাদের 11 নাম্বার। আমি আশা করব আপনারা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত ক্লাসটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকস যেটা সেটা নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এই ইম্পারেটিভ সেন্টেন্সের একেবারে এ টু জেড আপনার যা যা আছে প্রত্যেকটি জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করব ক্লাসটি শেষ অবধি পর্যন্ত দেখবেন। প্রথমত আমরা দেখে নিব যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি বা বাক্য, কিরকম বাক্য দেখলে বা আমরা সহজে এটা কোন সেন্টেন্স বুঝতে পারবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। যেমন এখানে লেখা আছে যে সেন্টেন্স দ্বারা কখনো আদেশ বোঝাবে, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব আর একটা হচ্ছে অনুমতি প্রকাশ পায়, ঠিক আছে, তাকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি, ঠিক আছে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের কতগুলো স্ট্রাকচার রয়ে আছে। স্ট্রাকচারগুলো কি কি? যে মানে কিরকম বাক্য থাকলে আপনার কোন সেন্টেন্সে যাবে বা কোন টেন্সে যাবে সেই বিষয়টা আমরা যেভাবে বুঝবো সেটি হচ্ছে এইগুলো। মানে আপনার একটা বাক্য যদি কখনো কোনো সময় ভার্ব দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আপনি ধরে নেবেন সেটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি এখানে একটা বাক্য দিতে পারি আপনার সুবিধার্থে। আমি যদি বলি প্লে ক্রিকেট, ঠিক আছে, বা প্লে ফুটবল দিলাম, যে এখন এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখন যদি কেউ জিজ্ঞেস করে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কেননা আপনার বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়ে আছে। এরপর বি নাম্বার দেখবো ডু নট দিয়ে বাক্য শুরু হবে। যেমন 2 নাম্বার আমি একটি বাক্য দিই, এভাবে থাকবে এই যে ডু নট ডু দ্য ওয়ার্ক বা ডু নট ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। এই যে ডু নট দিয়ে বাক্য শুরু হয়ে আছে। এরপর আমরা দেখে নেব সি নাম্বার প্লেস আছে। প্লেস মানে হচ্ছে দয়া করা। যদি কখনো প্লেস বা কাইন্ডলি দিয়ে বাক্য শুরু হয় তখন সেটিও হবে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন এইখানে কাইন্ডলি, ঠিক আছে, কাইন্ডলি ডু দ্য ওয়ার্ক এভাবে যদি বলে বা কাইন্ডলি প্লেস বা এরকম যদি কখনো কোনো একটা বাক্য শুরু হয় তখন আপনি সেটি কি করবেন? ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে ধরে নেবেন। এরপর আমরা ই নাম্বার দেখছি। ই নাম্বারে দেখা যাচ্ছে যদি কখনো কোনো একটা বাক্যের শুরুতে আপনার অলওয়েজ থাকে, ঠিক আছে, অলওয়েজ থাকে, এরপর ভার্ব হয়, এরপর অবজেক্ট থাকে, সেক্ষেত্রে বাক্যটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা দেখে নিব এফ নাম্বার। এফ নাম্বার দিচ্ছি আমরা নেভার। যদি কখনো কোনো একটা বাক্য নেভার দিয়ে শুরু হয়, এরপরে ভার্ব থাকে, এরপর অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে ধরে নেব। এরপরে দেখবো জি নাম্বার। জি নাম্বার দেখছি লাইট। লাইট দ্বারা বাক্য শুরু হলে এরপর সাবজেক্ট, এরপর অবজেক্ট থাকলে বা ভার্ব অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আপনার বাক্যটি ইম্পারেটিভ হবে। অর্থাৎ এখানে আমি 7 ধরনের একটা ফরম্যাট দেখিয়েছি। এই ফরম্যাটগুলো যদি কখনো কোনো একটা বাক্য থাকে আপনি ধরে নেবেন সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নোট, লেটের পর প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস বসবে, অর্থাৎ সাবজেক্টিভ কেস বসবে না। কেননা যে লেটের পরে কখনো সাবজেক্টিভ বসে না, সেটা অবজেক্ট বসবে। তবে সাবজেক্ট দ্বারা আমি ওটিকে বুঝিয়েছি। যেমন আমি যদি বলি এই যে লেট, ঠিক আছে, এই যে লেট হিম ডু দ্য ওয়ার্ক। আমি যদি লেট হিম ডু দ্য ওয়ার্ক বলি, এই জায়গাটা যেটা হিম আছে এই হিমটা হচ্ছে আপনার অবজেক্টিভ কেস, ঠিক আছে, মানে অবজেক্টিভ কেস আমি এর পূর্বে আপনাদের ক্লাসগুলো বলেছি কোনটা কোন কেস, সাবজেক্টিভ কেস কি, অবজেক্টিভ কেস কি, সেটা আমি এর পূর্বে ক্লাসে আলোচনা করেছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যেমন এখানে একটা বাক্য দিয়েছে আমি নিচে, এই যে লেট আস গো দেয়ার, লেট এর পর যেটি আস আছে এটি হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, ঠিক আছে, বা অবজেক্টিভ কেস বলা যায়। যেমন এখানে লেখা আছে নেভার টেল এ লাই। হ্যাঁ, এই যে এই বাক্যগুলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি আমরা সেন্টেন্স বুঝতে পারছি। এরপর আমরা দেখে নেব অপারেটিভ সেন্টেন্সটি। অপারেটিভ সেন্টেন্সে কি কি আছে বিস্তারিত আলোচনা করছি আমরা। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, বাসনা, কামনা, প্রার্থনা,
আশীর্বাদ প্রকাশ করায়। তাহলে কি কি বলেছি? একটি হচ্ছে ইচ্ছা, বাসনা, কামনা, প্রার্থনা, একটা হচ্ছে আশীর্বাদ ইত্যাদি যদি কোনো একটা বাক্য দ্বারা প্রকাশ পায় সেই ক্ষেত্রে আমরা ওই বাক্যটাকে অপটেটিভ সেন্টেন্স বলতে পারবো। ঠিক আছে, ওই বাক্যটাকে আমরা কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স দ্বারা সর্বদা এই কথাগুলো প্রকাশ করবে, ইচ্ছা বোঝাবে, বাসনা, কামনা, প্রার্থনা, আর একটা হচ্ছে আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করবে। এরপর আমরা দেখে নিব সেন্টেন্সের যে স্ট্রাকচার, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সের যে কতগুলো স্ট্রাকচার রয়েছে স্ট্রাকচারগুলো আমরা আলোচনা করছি। প্রথমত 1 নম্বরে যে স্ট্রাকচার আছে, বাক্যের শুরুতে একটা শব্দ থাকবে মে। ঠিক আছে, এই মে শব্দটি বাক্যের শুরুতে থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব, তারপর হচ্ছে কমেন্টমেন্ট বা কমেন্টস বা অন্যান্য বক্তব্যগুলো বা কমপ্লিমেন্ট বা বা অবজেক্ট আপনি কোন একটি বলতে পারেন বা এভাবে থাকতে পারে। এরপর আমরা দেখছি লং লিভ থাকতে পারে। ঠিক আছে, এই যে লং লিভ থাকলে এরপর সাবজেক্ট থাকবে, এই ক্ষেত্রে আপনি ধরে নেবেন বা আপনি হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স সরি অপটেটিভ, যেমন এভাবে থাকবে, এই যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। ঠিক আছে, আওয়ার প্রেসিডেন্ট এভাবে থাকবে। ঠিক আছে, অথবা আপনার যদি এই বাক্য থেকে দেখেন তখন বাক্যটা এভাবে হতে পারে, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। এই যে এভাবে করে বাক্য, যেমন এখানে মে আছে, এখানে লং লিভ আছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি বাক্যটি হচ্ছে আমাদের কোন সেন্টেন্স? অপটেটিভ। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব আরেকটি বাক্য, সেটা হচ্ছে সি নাম্বারে দেখছি উড ডেট। ঠিক আছে, উড ডেট থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে এই বাক্য শেষে আপনার ফুল স্টপ থাকবে। যদি এমনটা থাকে সেটি হবে আপনার অপটেটিভ সেন্টেন্স। এরপর দেখে নিব বাক্যের শুরুতে এটা হ্যাট না, সরি ই থাকবে না, এটা হবে হ্যাট। মানে বাক্যটা যদি হ্যাট দ্বারা শুরু হয়, তারপর সাবজেক্ট থাকে, বাক্য শেষে ফুল স্টপ থাকে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এই বাক্যটি আপনার অপটেটিভ সেন্টেন্সে রূপান্তর হবে। ঠিক আছে, যে এই যে স্ট্রাকচারগুলো বলেছি এরকম বা এরূপ যদি কখনো কোনো একটা স্ট্রাকচার খুঁজে পান তাহলে আপনার কি করতে হবে? যে কেউ যদি বলে যে এই সেন্টেন্সটি কোন সেন্টেন্সে পড়েছে আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। এরপর আমরা আরো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখানে লেখা আছে আই উইশ আই ওয়ার। ঠিক আছে, আই উইশ প্লাস আই ওয়ার থাকলে সেটাও কিন্তু আপনার অপটেটিভ সেন্টেন্সে চলে যাবে। যেমন এখানে একটা বাক্য দিয়েছে, আমি এক্সাম্পল, প্রথমত বাক্যের শুরুতে কি আছে? উড আছে, তারপর লেখা আছে আই সাইল্ড এগেইন। আচ্ছা, অর্থাৎ এখানে বাক্যের শুরুতে আপনার কি আছে? উড আছে, তারপর এই বাক্যের শুরুতে হ্যাড আছে, আর বাক্য শেষে কি আছে? এখানে এভাবেও থাকতে পারে। বিশেষ করে আপনি ধরে নিবেন এই বাক্যটা হচ্ছে, যেমন এখানে যে দুইটা বাক্য দিয়েছি, দুইটা বাক্যের শেষে কি আছে? এই চিহ্ন আছে। এই চিহ্ন থাকলে সবসময় যে এক্সক্লামেটরি হবে এমনটা না, অনেক সময় ভিন্ন হতে পারে। তো আমরা এটা যদি বাদ দিই সেক্ষেত্রে আমাদের কি দিব? ফুল স্টপ দিব। ফুল স্টপ দিলে আমার বাক্যটা হয়ে যাবে কোন সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ আমরা এক এক করে সেন্টেন্সের 5টি প্রকার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যে আজকে হচ্ছে সেন্টেন্সের সর্বশেষ যে বা যে ফরম্যাটটি আছে সেটি আলোচনা করছি, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা এটি কাকে বলে সেটা দেখে নেব। যেই সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক বা অথবা বিস্ময়, আরেকটা হচ্ছে দুঃখ, আনন্দ বা প্রবৃত্তি প্রকাশ পায় তাকে আমরা কি বলি? এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে পারি। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব যে স্ট্রাকচারে স্ট্রাকচারগুলো কি কি থাকবে। স্ট্রাকচার মানে হচ্ছে আপনার গঠন প্রণালী। ঠিক আছে, গঠন প্রণালী, এই যেগুলো হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, মানে আপনার বাক্যটা আপনি কিভাবে চিনবেন যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হলো? বাক্যের শুরুতে হাও থাকবে, তারপর এক্সিকিউটিভ থাকবে, তারপরে সাবজেক্ট থাকতে পারে, তারপর ভার্ব থাকবে। ঠিক আছে, আর বাক্য শেষে এই চিহ্ন থাকবেই। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নেব সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপর বি নাম্বারে দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে হোয়াইট, তারপর এ এন, তারপরে কি আছে? এ এন, তারপর হচ্ছে এক্সিকিউটিভ, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে
ভার্ব, ঠিক আছে? যদি এভাবে থাকে এই বাক্যটি হবে আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর আমরা সি নাম্বার দেখে নেব। বাক্যের শুরুতে আছে আলাস, ঠিক আছে? এখানে চিহ্ন দেখতে পাচ্ছি। তারপর হাউ, এক্সিকিউটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে? যদি এভাবে থাকে আমরা সেটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসাবে আইডেন্টিফাই করতে পারবো। এরপর আমরা দেখে নিব যে ও, হাউ, হ্যাঁ? এই বাক্যগুলা বা বাক্যের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো সচরাচর খুঁজে পান, সেক্ষেত্রে আমরা ওই বাক্যটিও আমরা এক্সক্লেমেটর হিসেবে রূপান্তর করব। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা দেখতে পাচ্ছি ই নাম্বার। ই নাম্বারে কি আছে? ব্রাভো, হররা, সাবজেক্ট ভার্ব। যদি এমন থাকে বাক্যের স্ট্রাকচারটা বা বাক্যের গঠন প্রণালী, সেক্ষেত্রে আমরা সেটাকেও এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসাবে আইডেন্টিফাই করতে পারবো। এরপর আমরা দেখব যে আলাস আছে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। তাহলে এখানে যে আপনাদের স্ট্রাকচারগুলো দেখানো হয়ে আছে, এই প্রত্যেকটি স্ট্রাকচারে যদি কোনো একটা বাক্য থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ওই বাক্যটাকে এক্সক্লেমেটরি হিসাবে চিহ্নিত করতে পারবেন। যেমন আমি এখানে কতগুলো বাক্য দিয়েছি, বাক্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি আলাস, আলাস আছে, আই এম আননোন। তার মানে এখানে এই জিনিসটা থাকার কারণে আবার বাক্যটা এক্সক্লেমেটরি হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি হাস বা হুররা, যেটা বলেন না কেন, তাহলে এইটা থাকার কারণে বাক্যটা হচ্ছে আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর হোয়াট আ, পিটি ইট ইজ, এই যে বাক্য সে কি আছে? নোট অফ এক্সক্লেমেশন, এই চিহ্ন থাকার কারণে বাক্যটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। আরেকটা হচ্ছে হাউ বিউটিফুল দ্য রোজ ইজ ইজ, এখানে এই চিহ্ন থাকার কারণে বাক্যটি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। তো আজকে ক্লাসটা আমরা 11 মিনিট চলতেছে এখন। সেন্টেন্সটা আজকের ক্লাস একেবারে সমাপ্ত করে আছি। এর পূর্ব কয়েকটি ক্লাস রয়েছে, আপনারা সেই ক্লাসগুলো দেখবেন এবং সেন্টেন্সটি ভালো করে যদি বুঝতে চান, তাহলে এই ক্লাসগুলো আপনার জন্য। এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।